বাংলাদেশ হওয়ার পরে যখন বিদেশের লোক যাচ্ছিল, ফরহাদ মাজার ভাই কি বলেছিল, আমরা কৃতদাসে পরিণত হচ্ছি। অসাধারণ কথা। ওনাকে আমরা বিভিন্নভাবে মূল্যায়ন করি, সেটা আলাদা কথা, কিন্তু উনি কিন্তু আমার দিলে রাখছিল যে কৃতদাস প্রথা কেউ করেছিলেন আমাদের রসুল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কৃতদাস হওয়ার জন্য নিজেদের জমি জামা বাড়ি ঘর বিক্রি করে লক্ষ লক্ষ টাকা খরচ করে রোদে বৃষ্টিতে ভিজে একটা চাকরি করে একদম কৃতদাস হচ্ছে। আমি তো সৌদি আরবে 2.5 বছর ছিলাম। ওনার কথাটা যে কত সত্য। একটা জাতি স্বাধীন হওয়ার পরে সঙ্গে সঙ্গে প্রধান হয়ে গেল। আপনি বলছিলেন যে বাংলাদেশ যদি আমেরিকার প্রদেশও হয়ে যায় তো খুব একটা কেউ মানে এটা একটু বেশি বলেছি হয়তো। আমেরিকা বলা হয় যে না ফেরার দেশ পৃথিবীতে একমাত্র থাকলে আমেরিকা আছে, ওখানে গিয়ে কেউ আর ফিরে আসে না। এই যে আমাদের পশ্চিমা প্রীতি বা আমেরিকা প্রীতি, যে তারা আমাদের মানে বিশাল কিছু করে দেবে আমাদের জন্য, সোনার হরিণ, তো এটা কি আমাদের দেশপ্রেমের দেশত্ববোধের ঘাটতি, নাকি আসলে সেই অর্থে আমাদের বাংলাদেশ বসবাস উপযোগী কিছুটা কম, নাকি এটা আমাদের ব্যর্থতা, নাকি আমাদের মানসিক বৈকল্য, এই যে আমরা বিদেশমুখী, আমরা যে মানে এটার ভিতরে একটা ফিলোসফি আছে। আমরা আমাদের জীবনকেই জানতে পারি নাই। প্রতিটি দেশের একটা শিক্ষিত মানুষের একটা ফিলোসফি থাকে। আমাদের দেশে ওই ব্রিটিশ আমল থেকেই ওইভাবেই আমাদেরকে তৈরি করা হয়েছে। এই সব গল্প তুমি অনেকবার শুনেছো, নিজেও বলেছো যে ওরা আমাদেরকে কেরানি বানাতে চাইছে, এটা চাকরি। আমরা যেমন ইউনূস সাহেব কিন্তু প্রচণ্ড বিরোধিতা করতেছেন এটার। ওনার জীবনের শুরু থেকেই চাকরি করবে কেন মানুষ, কিছু করবে, নিজে কিছু করবে। আল্লাহ তাকে তো কিছু না কিছু দিয়েছেন, তাই না? সে নিজেকে সে একা বাঁচবে না, সে আরও 10 জন নিয়ে বাঁচবে। কিন্তু ওইটা উনি গেলাতে পারেন নাই, সেভাবে কেউ গেলাতে পারেন নাই। তোমার আব্বা কী চিন্তা করছে, তুমি ভালো করে লেখাপড়া করবে, একটা চাকরি করবা, মানে চাকর হওয়ার। হ্যাঁ, যখন বাংলাদেশ হওয়ার পরে যখন বিদেশের লোক যাচ্ছিল, ফরহাদ মাজার ভাই কি বলেছিল, আমরা কৃতদাসে পরিণত হচ্ছি। অসাধারণ কথা, অসাধারণ কথা। ওনাকে আমরা বিভিন্নভাবে মূল্যায়ন করি, সেটা আলাদা কথা, কিন্তু উনি কিন্তু আমার দিলে রাখছিল যে কৃতদাস প্রথা কেউ করেছিলেন আমাদের রসুল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি বলছেন, দেখ কী একটা অবস্থা। একটা কৃতদাস হওয়ার জন্য নিজেদের জমি জামা বাড়ি ঘর বিক্রি করে, হ্যাঁ, লক্ষ লক্ষ টাকা খরচ করে রোদে বৃষ্টিতে ভিজে একটা চাকরি করে একদম কৃতদাস হচ্ছে। আমি তো সৌদি আরবে 2.5 বছর ছিলাম। ওনার কথাটা যে কত সত্য। একটা জাতি স্বাধীন হওয়ার পরে সঙ্গে সঙ্গে প্রধান হয়ে গেল, সঙ্গে সঙ্গে কিন্তু ওই যে বিদেশ যাওয়া শুরু হয়ে গেলো, বিনা পয়সায় ওরা লোক নেওয়া শুরু করলো, সেখানে আবার এনজিও, সেখানে আবার ব্যবসা, তাই না? তো আমাদের ওই লাইফে কোনো ফিলোসফি নাই। মানে এমন জায়গায় মানে আমাদের মুক্তিযুদ্ধ বলো, পাকিস্তান বলো, মুক্তিযুদ্ধ বলো, যাই কিছু হলো, ওই সবটাই হলো কি জীবনকে সাজানো, জীবনকে উন্নয়ন করা। সাজানো বললে কিন্তু আবার মূল্যবোধ এসে যায়। আমি এটাকে সাজানো শব্দ দিয়ে এটাকে অবমূল্যায়ন করতে চাচ্ছি না। জীবনকে সাজানো মানে কিন্তু আখেরাতকেও সাজানো। কথা বলছো, জীবন তো আখেরাতে, জীবন এটা না, এখানে তো কয়েকদিনের বিষয়, তাই না? পাকিস্তানে হবে, কেন হবে? যে মুসলমানের উন্নতি হবে। আবুল হাশেম স্যারকে বলছেন, ওনার আত্মকথা বইতে আছে যে, হাশেম ভাই, আমরা তো মুসলিম লীগ করলাম, তাই না? আমরা পাকিস্তান আন্দোলন করলাম, একসাথে করলাম দুজনেই, আপনিও মুসলমান আমিও মুসলমান, কিন্তু কোথায় যেন আপনার সঙ্গে আমার একটা বিভেদ আছে। আপনি একটা আলাদা মানুষ, আমি একটা আলাদা মানুষ। আবুল হাশেম সাহেব বললেন যে না। আবুল হাশেম সাহেবকে চিনছো তুমি? জি জি, বদরুদ্দিন সাহেবের ফাদার, বিখ্যাত লোক মানুষ, একজন। সরি, এটা ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ, একজন অনেক বড় চিন্তাশীল মানুষ, ইসলামী চিন্তাবিদ বলে ওনাকে আবার খণ্ডিত করা। চিন্তাবিদ ছিলেন, চিন্তাশীল মানুষ। ইসলামী একাডেমির উনি পরিচালক ছিলেন। জি। তো আবুল হাশেম সাহেব ওই আবুল মোসেন আহমদ প্রশ্নটা করছেন, রাজনীতিবিদও ছিলেন। হ্যাঁ হ্যাঁ। তো উনি বললেন যে আমি তো বুঝতে পারছি না। তো আবুল মোসেন আহমদ বললো যে, কারণ আবুল মোসেন আহমদ হচ্ছে উনি সিনিয়র ছিলেন, আর পাকিস্তান আমলে রাজনীতিবিদদেরকে যে ওই যে মানে হোমওয়ার্ক করা, ক্লাস করা,
সবসময় ছিল কিন্তু এগুলো কমিউনিস্টদের যেমন ছিল অন্যদেরও ছিল। হ্যাঁ, রাজনৈতিক ক্লাস করা এটা ওটা। আমাদের শেখ মুজিবুর রহমান সাহেব ওই চেয়ার টেবিল সাজিয়ে দিতেন, নাস্তা ঠিক করে দিতেন, কিন্তু উনি নিজে খুব একটা থাকতেন না, মানে পড়াশোনা উনি অতটা করতে চাইতেন না। উনি নিজেই বলেছেন ওনার অসমাপ্ত আত্মজীবনী যে আমি খালি পালিয়ে বেড়াতাম, রাজনৈতিক ক্লাস করতাম না। ওই রাজনৈতিক ক্লাসে আবুল মনসুর আহমদ, আবুল হাশেম এই ধরনের লোকেরা বেশি বেশি আসতেন আর কি। তো আবুল মনসুর ওনাকে বললেন যে ঠিক আছে, আপনাকে একদিন সময় দিলাম, আপনি আগামীকাল আমাকে এর জবাব দেবেন। আবুল সাহেব মানে ওইভাবে আর জবাব দিতে বলেন নেই, হয়তো উনি জানেন, হয়তো উনি বলেন নেই, এটা আল্লাহ ভালো জানেন, আল্লাহ আলেম। জি। তখন আবুল মনসুর সাহেব বলছে যে হ্যাঁ তাহলে আমি বলি। বলে বলো। বলে আপনি হলেন ইসলামের লোক আর আমি হলাম মুসলমানের লোক। বলে এটা কেমন? যে আপনি মানে ইসলাম, কোরআন, রসুল ওইভাবে যেভাবে যেভাবে এসছে, হ্যাঁ, রব্বানিয়াত বা রবুবিয়াত, হ্যাঁ, বা এটা এগুলো আপনি ওইভাবে সাজাতে চেয়েছেন। আর আমরা মুসলমানরা আমরা মোগল আমল দেখছি, আমরা ওই নবাবী আমল দেখছি, আমরা ওই ঘোড়া, হ্যাঁ, আমরা রাজা বাদশাহ হব, আমরা তো রাজা বাদশার গোষ্ঠী। হ্যাঁ, ওই যে কবে সে খোয়ালি বাদশাহী, সেই সে অতীত আজও চাহি, যাক মুসাফির গান গাহি, ফেলিস অশ্রু জল। কার কবিতা? নজরুলের। হ্যাঁ, কবে সে খোয়ালি বাদশাহী, সেই সে অতীত আজও চাহি, যাক মুসাফির গান গাহি, ফেলিস অশ্রু জল। তো মানে আমাদের আবুল মনসুর সাহেব এই কথাই বলছে যে ওই যে বাদশাহী চলে গেল, ওই বাদশাহী গ্রহণ করার জন্য, বাদশাহী ঘোড়ায় আহরণ করার জন্য আমাদের একটা ইয়ে ছিল আর কি, আমরা আবার বাদশাহী আসবো। জি, কথা বুঝছো না? ওই আখেরাত, ইসলামী জীবন, মুসলিম জীবন, তাকওয়া সম্পন্ন জীবন, আমরা জান্নাত হাসিল করব, এগুলো মানে ওইভাবে আসে নাই, ওইভাবে ট্রেনিংও হয় নাই। কথাটা বুঝছো? তো এখন হচ্ছে কি টাকা টাকা টাকা, সম্পদ সম্পদ সম্পদ। আমি এই শহরে এসেছি ধরো স্থায়ীভাবে বসবাস করার জন্য 69-এ, খুব ছোট একটা শহর ছিল। এখন তো এটা কত বিস্তৃত, আকাশ থেকে দেখলে মনে হয় এটা যে কোন দেশ, তাই না? আল্লাহর মাটি সব আকাশে উঠে গেছে, ভূমিকম্প এমনি হবে। বাংলাদেশের মাটিগুলো সব আকাশে উঠে গেছে না? তুমি যদি উপরে এর মধ্যে গেছো কি না বিমানে, তাহলে দেখবে যে বাংলাদেশের মাটি তো সব বোধহয় আকাশে উঠে যাচ্ছে। আচ্ছা, সব মাটি দিয়ে তো ইট হয়। জি জি জি, আকাশে উঠে যাচ্ছে। বিল্ডিংগুলো কি দিয়ে হচ্ছে? তো এটা কি কেউ চিন্তা করছে যে আল্লাহ আকাশ দখল হয়ে যাচ্ছে? মানে হ্যাঁ, মানে বিষয়টা হলো শূন্যটা দখল হয়ে যাচ্ছে, আকাশ পর্যন্ত আমরা কোনোদিনই বুঝতে পারবো না, তাই না? তো বিষয়টা হলো যে আল্লাহ পৃথিবীটা একটা মাটি দিয়ে বা যেভাবে এটা যেটাই হোক আছে, তো আমরা তো ধ্বংস করছি, তাই না? দুনিয়াতে এত কিছু করার মানে অভিলাষ বা ইচ্ছা বা আগ্রহ তো আমার মনে হয় না মহান সৃষ্টিকর্তার ছিল যে 100 তলা 200 তলা 500 তলা বাড়ি হবে বা মসজিদ হবে বা মাদ্রাসা হবে। এটা তো এটা বলা হয়েছে এটা মুসাফিরখানা, আসবে চলে যাবে। কেউ বলছে রেল স্টেশন, আমার ট্রেন যখন আসবে আমি উঠে যাব, তাই না? কতভাবে এটা ব্যাখ্যা করা হয়েছে। তো আমাদের কোনো ফিলোসফি নাই, লক্ষ্য নাই। আমাদের এখন একটাই মাত্র লক্ষ্য, সেটা হলো ন্যায় হোক অন্যায় হোক, ন্যায় হোক আর অন্যায় যেভাবে হোক আমাকে টাকা কামাই করতে হবে। আমার প্রতিযোগিতা হলো আমার ভাইয়ের সঙ্গে, আমার বোনের সঙ্গে, আমার আত্মীয় স্বজনের সঙ্গে, আমার পাড়া প্রতিবেশীর সঙ্গে। হ্যাঁ, আমাদের যারা জীবন সঙ্গী হয় তারা বলে যে ওই আমাদের পাশের বাড়ির পুলিশ, তার 10টা ফ্ল্যাট, আর তুমি বিসিএস করে এত কিছু করলা, তুমি সচিব হয়ে যাচ্ছ, তো তোমার একটা ফ্ল্যাটও হলো না। একটা মানুষ কতক্ষণ এটা সহ্য করতে পারবে? তাই না? একটা ছেলে বা মেয়ে, তার তো আর জীবনের তাকে তো স্কুল কলেজ ওটা শেখানো হচ্ছে না। যখন পড়েছিলাম একটা গল্প পড়ছিলাম, হ্যাঁ, ল পড়েছিলাম, তো একটা ছেলে বাবার বিরুদ্ধে করেছিল, নালিশ করেছিল ব্রিটিশ কোর্টে। কি ব্রিটিশ করে? যে আমার আব্বা আয়ের চেয়ে ব্যয় বেশি করেন।
আমার সন্দেহ হয়, ছেলে বলছে আমার সন্দেহ হয় যে আমার আব্বা কোথাও না কোথাও দুর্নীতি করছেন। কারণটা কি? ওখানে তো তুমি জানো যে এটাকে ফেভিয়ান কমিউনিজম বলে। সেটা হলো যে এলাকায় যে ধরনের বাড়ি একই ধরনের বাড়ি, তাই না? যেমন আমাদের এই যে এটা ধরো ধানমন্ডি, কিন্তু ধানমন্ডিতেও কিন্তু একই ধরনের বাড়ি নাই। এখানে গরিবও আছে, একেবারে মানে সর্বশ্রেষ্ঠ ধনীও আছে, অনেক গরিব লোকও এখানে বাস করে বিভিন্নভাবে, কথা বলছে না? কিন্তু ওখানে আবার একটা সিস্টেম আছে। কারণটা কি? কারো মনে যেন কোনো ক্ষোভ না থাকে। ইসলামে যেমন বলা হয়েছে না, তুমি যদি প্রতিবেশীকে কমলার খোসা না দিতে পারো বা কমলা একটু না খাওয়াইতে পারো, তাহলে তুমি কমলার খোসাটা ডাস্টবিনে ফেলবা না। তার মানে কি? তোমার ছেলেরা বা তোমার মেয়েরা বা তোমার জীবনসঙ্গী, ওদের মধ্যে একটা জেলাসি আসবে। হ্যাঁ, একটা যে আমরা বলি না যে ওই যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য। মাৎসর্যটা শব্দ আছে আমাদের বাংলা ভাষায়, সংস্কৃত শব্দ, বা পরশ্রী কাতরতা। হ্যাঁ, আমি ওই আমার নিজের কথাও যদি বলি তুমি হাসবা। আমি তো ওই সরকারি চাকরির পাশাপাশি আমাদের ওই কিছু ব্যবসা বাণিজ্য ছিল, আমাদের ফ্যামিলি প্রকাশনা, প্রিন্টিং প্রকাশনী ইত্যাদি ছিল। তো ওই আমাদের মতিঝিল কলোনিতে আমার আশেপাশে যারা চাঁদাচ্ছে, হয়তো আমরা একটু ভালো ছিলাম, অল্প স্বল্প একটু ভালো ছিলাম, এই নিয়ে বেশ কথা হতো। বা আমি যখন একটু বিদেশে যাচ্ছি, হয়তো একটা ফ্রিজ নিয়ে আসছি বা একটা কিছু আনছি বা একটা কার্পেট আনছি, একটা কথা, তখন কিন্তু পাশের বাড়ির লোকেরা বললেন যে মাহবুব ভাই আপনারা অন্য জায়গায় বাসা নেন, আমাদের অসুবিধা হচ্ছে। সত্যি সত্যি তাই। আমি যেদিন চাকরি ছেড়েছি তার পরের দিনই কিন্তু আমি কলোনি থেকে মানে অন্য প্রাইভেট বাসায় চলে গেছি, কিন্তু সরকারি কর্মচারী হিসাবে আমি কিন্তু 1 বছর থাকতে পারতাম ওখানে। আচ্ছা, মানুষের মধ্যে একটা জেলাসি সৃষ্টি হয়। আর না হলেও ছেলেপেলেরা চিন্তা করে না যে ও মানে অমুকের ছেলে তো সুন্দর জামা গায়ে দেয়, আমি কেন পারি না, বা আমি কেন ছেঁড়া জামা গায়ে দেবো, বা স্কুলে আমি কেন বাজার করতে পারছি না, আমি কেন ভালো খেতে পাচ্ছি না। তো এইগুলো তো সরকার চিন্তা করে না, তাই না? আমাদের দেশের এখন হয়ে গেছে কি, একটা প্রতিযোগিতা নিজেদের মধ্যেই হচ্ছে, ভাই ভাইয়ের মধ্যে, বোন ভাইয়ের মধ্যে, ভাগিনার মধ্যে, ভাতিজার মধ্যে, সবাই টাকা দিয়ে বড় হতে চাচ্ছে, হচ্ছেও কিন্তু কিন্তু আলটিমেটলি কিন্তু থাকবে না, এটা একদম নিশ্চিত। হ্যাঁ, এখনই তো মনে করো যারা লুটপাট করেছে, যারা অত্যাচার অবিচার করেছে, লুটপাট করেছে, সবাই তো আর ফ্যামিলি নিয়ে পালা যেতে পারেননি। তাদের ছেলেমেয়েরা আছে না দেশে, তারা কি ভাবছে? তারা তো নিজেরা চুরি চামারি করে নাই, তাই না? বা আমাদের দেশে কোনো ছেলে কি বাপের বিরুদ্ধে নালিশ করতে গেছে কোথাও? না, যায়নি। তো 18 কোটি মানুষের মধ্যে কি একটা ছেলে ওরকম জন্মগ্রহণ করে নাই যে বাপের বিরুদ্ধে নালিশ করবে? তার মানে ওই সোসাইটিতে একটা এই ধরনের বিষয় আছে, যেখানে মানে সন্তানই বললো বাবার বিরুদ্ধে যায়, কেন বললো? স্কুলে ওটা হয়তো লম্বা একটা চকলেট খাচ্ছে, যেটা ধরো আমাদের দেশে একটা চকলেটের দাম তুমি জানো যে 500, 700, 1000, 2000, 5000 টাকার দাম আছে। সে হয়তো একটা লেমন জুস বা ছোট্ট 2 টাকার দামের খাচ্ছে, ও হয়তো এত বড় টিফিন টাইমে বড় জিনিস খাচ্ছে, ওর জামাটা অনেক সুন্দর, ও গাড়িতে আসছে, তাই না? এগুলো জাপানে যেমন স্কুলে গাড়ি যায় না, সবাইকে সাইকেলে যেতে হয়। ওখানে তো অধিকাংশ লোকই তো অ্যাফোর্ড করতে পারে, কিন্তু কারো গাড়ি বড়, কারো গাড়ি ছোট, কারো লিমোজিন, কারো আবার টয়োটা। তো এগুলো সমাজে, এটাকে বলে যে বৈষম্য, যে কথাটা এখন সামনে আসছে, খুব ভালো শব্দ এসছে। এটা একটা বিরাট বিষয় যে বৈষম্য দূরকরণ। রাইট।